আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ওরাল প্যাথোলজি 1 লেকচার সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ জোহাইর রাব্বি। আচ্ছা, আমাদের এখানে টোটাল কোশ্চেন হচ্ছে গিয়ে 40। এর মধ্যে 30টা হচ্ছে এমসিকিউ আর 10টা হচ্ছে এসবিএ। আমরা প্রথমে এমসিকিউ 1 থেকে শুরু করছি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে কমপ্লিট ফেইলিওর অফ ইরাপশন ইজ সিন ইন। এখানে দেখেন একটা কথা বলেছি, সেটা হচ্ছে কমপ্লিট ইরাপশন, কমপ্লিট ফেইলিওর অফ ইরাপশন। ঠিক আছে, তো ডিলেড ইরাপশনের মধ্যে যেই বক্সটা আমাদের কাউসন বইয়ে আছে, সেখানে লাস্ট যেই পয়েন্ট, সেটার মধ্যে দেখবেন যে আপনার কমপ্লিট ফেইলিওর অফ ইরাপশনের কথাটা বলা আছে। ঠিক আছে, তো এই টার্মটা আপনারা একটু খেয়াল রাখবেন। এখন দেখেন ডাউন সিনড্রোম, এ নাম্বার অপশন হচ্ছে ডাউন সিনড্রোম, গচেস ডিজিজ, ক্লেডোক্রেনিয়াল ডিসপ্লেসিয়া, প্রাইমারি ইরাপশন ফেইলিওর আছে, অস্টিওপেট্রোসিস। এর মধ্যে কমপ্লিট ফেইলিওর অফ ইরাপশন হয় হচ্ছে ক্লেডোক্রেনিয়াল ডিসপ্লেসিয়া আর ইডিওপ্যাথিক বা প্রাইমারি ইরাপশন ফেলিওর, এই দুটা ডিসিশন। তার মানে হচ্ছে গিয়ে সি আর ডি হচ্ছে আমার ট্রু, বাকি হলো ফলস। এই যে যে বক্সের কথা আমি বলছিলাম আপনাদেরকে, কমপ্লিট আর নিয়ার কমপ্লিট ফেলিওর অফ ইরাপশন হয় হচ্ছে ক্লেডোক্রেনিয়াল ডিসপ্লেসিয়া আর ইডিওপ্যাথিক আর প্রাইমারি ইরাপশন ফেলিওর ডিসিজ। ওকে, নাম্বার টু, ট্রিটমেন্ট অপশনস ফর পালপাইটিস ইনক্লুডস। এর মধ্যে ট্রিটমেন্ট অপশনস ফর পালপাইটিস ইনক্লুডস এর মধ্যে অনেক রকমের ট্রিটমেন্ট অপশন আমরা অ্যাডভাইস করে থাকি। যেমন সাধারণত চাইল্ড পেশেন্টদের ক্ষেত্রে আমরা পালপোটমি, পালপেক্টমি করি। তারপর হচ্ছে পাল্প ক্যাপিং করি, সেটা হতে পারে ডিরেক্ট পাল্প ক্যাপিং, ইনডাইরেক্ট পাল্প ক্যাপিং। দেন হচ্ছে আমরা এক্সট্রাকশন। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে পালপাইটিস যদি ইরিভার্সিবল এবং পেশেন্ট যদি সুইটেবল ফর কনজারভেটিভ ট্রিটমেন্ট না হয়, সেক্ষেত্রে এক্সট্রাকশন একটা ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট। আর হচ্ছে রুট ক্যানাল, এক্সটারপ্রিটেশন অফ পাল্প এন্ড রুট ক্যানাল থেরাপি, এটাও একটা ট্রিটমেন্ট। এখন দেখেন কি বলেছে অপশনে। এই নাম্বার হচ্ছে পাল্প ক্যাপিং, পাল্প ক্যাপিং এ নাম্বার ট্রু, পালপোটমি ট্রু, এক্সট্রাকশন ট্রু। ডি নাম্বার বলেছে এনালজেসিক আর লার্জলি ইফেক্টিভ। এখন দেখেন পালপাইটিসের সাধারণত পেশেন্টরা হচ্ছে নিজে থেকে বা আহ, ব্যথা কমানোর জন্য অনেক সময় অ্যানালজেসিক, কিন্তু এটা কোনো ট্রিটমেন্ট অপশন না। ঠিক আছে, এটা কোনো ট্রিটমেন্ট অপশন না যে শুধু অ্যানালজেসিকই এটা ভালো হয়ে যাবে বা এটা পার্মানেন্ট সলিউশন হবে, এরকম কোনো ইয়ে নেই। ঠিক আছে, সেজন্য বলা হয়েছে যে এনালজেসিক আর লার্জলি ইফেক্টিভ বলা আছে, কিন্তু বাট এই অপশনটা হচ্ছে কি হবে, কারেক্ট আনসার হবে ইনএফেক্টিভ। ঠিক আছে, সো দ্য আনসার ইজ ফলস। অ্যান্টিবায়োটিক হ্যাভ এ গ্রেট রোল। এখানে হচ্ছে কি ইনফ্লামেশন হচ্ছে, তাই না? পালপাইটিস মানে কি, পালপে ইনফ্লামেশন হচ্ছে। ইনফ্লামেশনের ক্ষেত্রে আমার অ্যান্টিবায়োটিকের কোনো রোল থাকে না। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক রোল থাকে কোথায়, যেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকবে। ঠিক আছে? সেটা হচ্ছে কি আমার অ্যান্টিবায়োটিকের রোল থাকবে সেখানে। বাট পালপাইটিস এর ক্ষেত্রে এই ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি না থাকে, সেখানে পালপাইটিস এর কোনো অ্যান্টিবায়োটিকের রোল থাকবে না। সো গ্রেড ভ্যালু হবে না, এখানে হবে নো ভ্যালু। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন যে এ বি সি হচ্ছে ট্রু, ডি আর ই ফলস। এখানে আমাদের কাউসন থেকে এই বক্সটা নেওয়া, বক্স 5.2, এটা আপনারা পাবেন হচ্ছে পেজ নাম্বার 79। 79 পেজে এই বক্সটা দেওয়া আছে। দেখেন ট্রিটমেন্ট অপশনস ফর পালপাইটিস কি লেখা আছে। ইফ ফ্র্যাকচারড অর ক্র্যাকড, স্টেবিলাইজ ফ্র্যাকচার এন্ড সিল পাল্প টেম্পোরারি, এটা একটা অপশন। রিমুভাল অফ ক্যারিজ অফ টেন্ডেন্ট অর স্টেরয়েড ড্রেসিং, এটা একটা পাল্প থেরাপির অপশন। রিমুভাল অফ ক্যারিজ এন্ড পাল্প ক্যাপিং, পালপোটমি, কনজারভেটিভ পাল্প থেরাপি এন্ড পাল্প ক্যাপিং, পাল্প এক্সট্রাপিটেশন এন্ড এন্ডোডার্টিক ট্রিটমেন্ট, এক্সট্রাকশন, যেটা আমাদের অপশনে ছিল। আমাদের অপশনে কি কি ছিল, পালপোটমি ছিল, তাই না? তারপর হচ্ছে পাল্প ক্যাপিং ছিল, এক্সট্রাকশন ছিল, দেন দেখেন অ্যানালজেসিক আর লার্জলি ইনএফেক্টিভ, এই কথাটাই আমি তখন বলেছি আপনাকে। অ্যান্টিবায়োটিক হ্যাভ নো ভ্যালু। ঠিক আছে, ডেন্টাল ফ্লোরোসিস is characterized by occurs where fluoride level is more than 2 parts per billion. দেখেন এ নাম্বার বলেছে যে ফ্লোরাইড লেভেল যদি পানিতে
মোর দেন 2 parts per billion থাকে, তো আমরা জানি যে এটা হচ্ছে 2 parts per million হবে। ঠিক আছে, সো দিস টাইম ইজ ফলস। পার্মানেন্ট টিথ আর এফেক্টেড, তাই না? পার্মানেন্ট টিথ এফেক্ট হয়, ট্রু। মডেলিং অফ ডেসিডুয়াস টিথ ইজ রেয়ার, তাই না? ডেসিডুয়াস টিথের মডেলিংও হচ্ছে রেয়ার। কারণ কি, এই ডেসিডুয়াস টিথের ডেভেলপমেন্ট শুরু হয়েছে ইন্টারইউটেরিয়ান লাইফ থেকে। সো ইন্টারইউটেরিয়ান লাইফে আমরা এই সাধারণত হচ্ছে ওয়াটার ইনটেক, বাইরে থেকে আমাদের বাইরের ওয়াটারটা আমাদের ইনটেক করতে করার কোনো সুযোগ নেই। সো ডেসিডুয়াস টিথে হচ্ছে মডেলিংটা হয় না, মডেলিংটা হয় পার্মানেন্ট টিথে। এই জন্য বলেছে মডেলিং অফ deciduous টিথ ইজ রেয়ার। মডেলড টিথ আর মোর সাসেপ্টেবল টু ক্যারিস। এখানে দেখেন, যদিও এই ফ্লোরেসিসের কারণে মডেলড হবে, তারপরও যেহেতু এখানে ফ্লোরাইড বেশি থাকে, তাই না? দাঁতের কম্পোনেন্টে ফ্লোরাইড যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে এই ফ্লোরাইড কি একটা অ্যান্টি ক্যারিওজেনিক এজেন্ট, অ্যান্টি ক্যারিওজেনিক এজেন্ট, তাই না? আমরা সবাই জানি। এখন ফ্লোরাইড বেশি থাকার কারণে মডেলিং ঠিকই হয়েছে, বাট এই ফ্লোরাইড থাকার কারণে একটা জিনিস হবে, সেটা হচ্ছে কি আমার ক্যারিস প্রন টিথ এটা হবে না। ঠিক আছে, তাহলে এটা লেস সাসেপ্টেবল টু ক্যারিস হবে। এখানে বলেছে কি মোর, তো ফলস। স্পটি পেপার হোয়াইট এনামেল অপাসিটিস ইজ সিন, এটা ট্রু, যেটা কিনা আমরা মডেলিং বলে থাকি। এ ফলস, বি সি ট্রু, ডি ফলস, ই হচ্ছে ট্রু। ওকে, ডেন্টাল ফ্লোরোসিস এই ফিচার থেকে, এই ফিচারের এই বক্সটা দেখবেন যে 2 parts per million। ওকে, পার্মানেন্ট টিথ এফেক্টেড, মডেলিং অফ ডিসট্রেস ইজ রেয়ার, আর হচ্ছে লেস সাসেপ্টেবল টু ক্যারিস। ওকে, যে কথাগুলো আমি আপনাকে একটু আগে বললাম। রিজর্পশন অফ পার্মানেন্ট টিথ কজড বাই, দেখেন এখানে কোন কোন ক্ষেত্রে আমরা পার্মানেন্ট টিথ রিজর্পশন পাই, সেটা হচ্ছে আনইরাপ্টেড টিথ যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা রিজর্পশন পাই। তো পেরিএপিক্যাল পেরিওডন্টাইটিস যদি থাকে, এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ, পেরিএপিক্যাল পেরিওডন্টাইটিস। ঠিক আছে, টুথ রিজর্পশনের ক্ষেত্রে রিপ্লান্টেড টিথ ট্রু, অ্যাঙ্কাইলোসিস ট্রু, ম্যালিগন্যান্সি ট্রু। ঠিক আছে, সবগুলো স্টেমই হচ্ছে ট্রু। এখন দেখেন, এখানে আমাদের ইম্পর্টেন্ট কজ অফ রিজর্পশনের মধ্যে 1 নম্বরে আছে কি পেরিএপিক্যাল পেরিওডন্টাইটিস, এবং কি লেখা আছে মোস্ট কমন কজ, বাট ইউজুয়ালি স্লাইড। ঠিক আছে, মোস্ট কমন কজ হচ্ছে এটা এসবি এর জন্য মনে রাখবেন। যদি এসবি তে আসতো তাহলে মোস্ট কমন কজ হিসেবে আমাদের আনসার থাকতে হচ্ছে পেরিএপিক্যাল পেরিওডন্টাইটিস। ওকে, আচ্ছা। ইম্প্যাক্টেড টিথ, এটা একটা ওয়ান অফ দ্য কজ। আনইরাপ্টেড টিথ, রিপ্লান্টেড টিথ, এক্সেসিভ অর্থোডন্টিক ফোর্স। এই ক্ষেত্রে কি হয়, অস্টিওপ্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি হয়, অস্টিওপ্লাস্টিক অ্যাক্টিভিটি কম হয়, এই জন্য আমার রিজর্পশন। ওকে, আর হচ্ছে প্রেসার ফ্রম সিস্ট অ্যান্ড নিউপ্লাজম। কিছু কিছু নিউপ্লাজমের রেডিওলজিক্যাল ফাইন্ডিংস থাকে, এরা টুথ রিজর্পশন করে। ঠিক আছে, এক্সেসিভ প্রেসারের কারণে, তারপর হচ্ছে সারাউন্ডিং স্ট্রাকচার ইনফ্লেশনের কারণে ওরা হচ্ছে রিজর্পশন করে। ইডিওপ্যাথিক রিজর্পশন এক্সটার্নাল অর ইন্টারনাল। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের একটা অপশন ছিল অ্যাঙ্কাইলোসিস, তাই না? এই অ্যাঙ্কাইলোসিস কিন্তু বক্সে নাই। এই অ্যাঙ্কাইলোসিসটা হচ্ছে কি ধরনের রিপ্লেসমেন্ট করে, এটা হচ্ছে কি ধরনের রিজর্পশন করে, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট রিজর্পশন। এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক ধরনের রিজর্পশন হয়, এক্সটার্নাল, ইন্টারনাল, ইডিওপ্যাথিক, আর একটা হচ্ছে রিপ্লেসমেন্ট রিজর্পশন, যেটা কিনা অ্যাঙ্কাইলোসিসের কারণে। ঠিক আছে, সো যদি আমাদের পার্মানেন্ট রিজর্পশনের কজ আসে, সেই ক্ষেত্রে অ্যাঙ্কাইলোসিস কিন্তু ওয়ান অফ দ্য কজ। 5 নম্বর দেখেন, while taking biopsy it is important to include the perilesional tissue because to assess growth pattern। হ্যাঁ, আমরা যদি সাপোজ এতটুকু হচ্ছে কি আমাদের আলসারেটিভ এরিয়া বা লেশন, এতটুকু হচ্ছে আমাদের লেশন, এই লেশনের বাইরে যে হেলদি টিস্যু থাকবে সেটাকে বলা হয় পেরিলেশনাল টিস্যু। এখন আমরা যখন বায়োপসি নিব, সাপোজ আমরা হচ্ছে কি ইনসিশনাল বায়োপসি নিব, তখন এখানে বলা হয়েছে যে যদি আমরা while taking biopsy it is important, তাই না, to include the perilesional area। এখন এতটুকু পোর্শন যদি আমরা বায়োপসিতে কেটে নিই, সেই ক্ষেত্রে বাইরের এই পার্টটুকু হচ্ছে গিয়ে আমার পেরিলেশনাল এরিয়া, এই পার্টটুকু আসতেছে ভিতর থেকে আমার লেশন। এটা কেন ইম্পর্টেন্ট সেটা জানতে চাচ্ছি। তাহলে আমরা হেলদি টিস্যুর মধ্যে এই লেশনটা কিভাবে ইনভেড করছে বা গ্রো করছে, সেটা আমরা এখান থেকে জানতে পারবো মাইক্রোস্কোপিক ফিচারের মাধ্যমে।
তাই না? তাহলে টু অ্যাসেস গ্রোথ প্যাটার্ন আর হচ্ছে টু অ্যাসেস পেরিফেরাল ইনভেশন, এই দুটা আমরা পেরিলেশনাল যে হেলদি টিস্যু আছে সেখান থেকে আমরা সেই ইনফরমেশন আমরা এখান থেকে পাবো। ওকে, এটা হচ্ছে ট্রু। প্রিভেন্ট রিকারেন্স অফ লার্জ লেশন, এখন দেখেন লেশন যদি অনেক বড় হয় সেক্ষেত্রে কিন্তু ইনসেশনাল বায়োপসি নেওয়া হয়, এবং বড় লেশনের ক্ষেত্রে এতটুকু পেরিলেশনাল টিস্যু নেওয়ার ফলে কি আমার রিকারেন্স রেট কমাবে? সে কমাবে না। বড় লেশনের ক্ষেত্রে সাধারণত আমার ইনসেশনাল বায়োপসি নিয়ে ডিজিজটাকে কনফার্ম করে দেন আমার ট্রিটমেন্ট অনুযায়ী এক্সেশন করা হয়। তখন আমার ডিসাইড করা হয় যে ডায়াগনোসিস উপর বেস করে যে কতটুকু পেরিলেশনাল বা সারাউন্ডিং মার্জিন বা কতটুকু হেলদি টিস্যু সহ আমাকে এক্সিশন করতে হবে। ঠিক আছে, তাহলে প্রিভেন্ট রিকারেন্স অফ লার্জ লেশন হবে না, এটা হবে স্মল লেশন। ঠিক আছে, তাহলে এটা ফলস। ইটস লেস ফ্রাইবল, তাই না? যদি আমি এখানে ধরেন লেশনের মধ্যে আলসার থাকে অথবা নেক্রোটিক টিস্যু থাকে, এটা কি বেশি ফ্রাইবল? শুধু যদি লেশনের পার্টটুকু আমরা নিই তাহলে কিন্তু এখানে ওই টিস্যুটা হচ্ছে দেখা যাবে প্রিজারভেটিভের প্রিজার্ভেশন প্রসেসের মাধ্যমে অথবা হচ্ছে গিয়ে টিস্যু প্রসেস, টিস্যু ফিক্সেশনের যে প্রসেস গুলো আছে সেই ল্যাবরেটরি প্রসেস গুলোতে এই ফ্রাইবল টিস্যুটা নষ্ট হয়ে যাবে। আলটিমেটলি আমি কোনো স্লাইড প্রিপারেশন করতে পারবো না হিস্টোলজিক্যাল ফিচার দেখার জন্য। ঠিক আছে, তাহলে আমি যদি পেরিটেনশনাল টিস্যু সহ নেই তাহলে এই বাইরের যে পেরিলেশনাল টিস্যু সেটা এই ভিতরের ফ্রাইবল টিস্যুকে সাপোর্ট হিসেবে কাজ করবে, তাহলে ইট ইজ লেস ফ্রাইবল হবে, তাই না? ওকে, নাম্বার দেখেন, হিস্টোপ্যাথোলজিস্ট ক্যান কম্পেয়ার লেশন উইথ অ্যাডজেসেন্ট টিস্যু। প্রথম টার্মটা দেখেন, এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে হ্যাঁ আমি যখন মাইক্রোস্কোপে দেখবো তখন হয়তো হিস্টোপ্যাথোলজিস্ট আমার পেরিলেশনাল টিস্যুর অ্যানাটমির সাথে হচ্ছে ভিতরের টিস্যুর অ্যানাটমি ঠিক না, এটা হচ্ছে কি হিস্টোলজিক্যাল ফিচারের সাথে রিলেশনাল টিস্যুর হিস্টোলজিক্যাল ফিচার কম্পেয়ার করতে পারবে। বাট এখানে টার্মিনোলজিটা কি ইউজ করছে দেখেন, যে হিস্টোপ্যাথোলজিস্ট, তার মানে কি সে একজন স্পেশালিস্ট অ্যাবাউট হিস্টোলজি। সে অলরেডি জানে যে কোথায় আমার নর্মাল অ্যানাটমি কিরকম থাকে, কোথায় আমার হিস্টোলজিক্যাল অ্যানাটমি কিরকম থাকে, কোথায় আমার মাইক্রোস্কোপিক ফিচার কিরকম থাকে নর্মালি। ঠিক আছে, নর্মালটাও সে জানে, অ্যাবনর্মালটাও সে জানে। কাজে তাকে হেল্প করার জন্য আমার কোনো পেরিলেশনাল টিস্যু কিন্তু অ্যাড করার প্রয়োজন নেই, কারণ এটা তার অলরেডি জানা নলেজের ভিতরেই আছে। ঠিক আছে, আমার শুধু ডিজিজ পোর্শনটুকু ভালোভাবে পাঠানোটাই হচ্ছে গিয়ে দায়িত্ব। তখন সে তার নলেজের সাথে এটাকে অটোমেটিক সে কম্পেয়ার করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এই লাস্ট স্টেমটা হচ্ছে ফলস। ওকে, এ বি ট্রু, সি ফলস, ডি ট্রু, ই ফলস। 6 number, regarding frozen section biopsy, slide can be examined within 20 minutes. এখানে 20 মিনিট হবে না, এখানে হবে হচ্ছে 10 মিনিট। ঠিক আছে, 10 মিনিট। আচ্ছা, the tissue is sent fresh, এটা ট্রু। 1 নাম্বার কি হবে তাহলে? ফলস। টিস্যুটা ফ্রেশ সেন্ড করা হয়, সাথে সাথে পার অপারেটিভ দেখা যায় ফ্রোজেন সেকশন বায়োপসি কখন করে? আমার পার অপারেটিভ সিচুয়েশনে আমার টিস্যু মার্জিন অপারেশনের মাধ্যমে যে কেটে ফেলা টিস্যুটা মার্জিন ফ্রি আছে কিনা, ক্যান্সার ফ্রি হয়েছে কিনা সেটা জানার জন্য হচ্ছে আমরা ফ্রোজেন সেকশন বায়োপসি করে দিই। এখন এই টিস্যুটা আমার কি করা হয়, টিস্যুটা আমি আগে থেকেই হচ্ছে ল্যাবরেটরিকে বলে রাখা হয় যে এরকম ফ্রোজেন সেকশন বায়োপসি আমাদের প্রয়োজন হতে পারে, তারা রেডি থাকে। এবং পার অপারেটিভে আমি টিস্যু নিয়ে সাথে সাথে ফ্রেশলি সেন্ড করবো, এটাকে ফিক্সেশন করার বা হচ্ছে প্রিজারভেটিভে কন্টেইন করার কোনো প্রয়োজন নেই। আমরা ফ্রেশ টিস্যুটা হচ্ছে গিয়ে নর্মাল স্যালাইনের মধ্যে নিয়ে আমরা কি করতে পারি, ল্যাবে পাঠিয়ে দিতে পারি, যেটা কিনা অপারেশন থিয়েটারের মধ্যে থাকবে অথবা খুব কাছে থাকবে, খুব দ্রুত সময়ের জন্য ট্রান্সপোর্ট করার মতো। ঠিক আছে, ওখানে ফ্রেশ টিস্যুকে ড্রাই আইস অথবা লিকুইড নাইট্রোজেন দিয়ে সাথে সাথে হচ্ছে কি সেটাকে ফ্রিজিং করে দেন প্রসেস মাইক্রোটোম প্রসেস রেফ্রিজারেটেড মাইক্রোটোমের মাধ্যমে কেটে সেটাকে আন্ডার মাইক্রোস্কোপ দেখাবে ইনস্ট্যান্ট। ঠিক আছে, এই জন্য এই টিস্যুটাকে আমাদের ফ্রেশ সেন্ড করতে হবে। সি নাম্বার দেখেন, টিস্যু ফ্রিজিং ইজ নিয়ার ইনস্ট্যান্টিশিয়াস। ঠিক আছে, ইনস্ট্যান্টিশিয়াস। তাহলে দেখেন টিস্যু ফ্রিজিংটা হচ্ছে কি আমার খুব দ্রুত করতে হয় এখানে। এই জন্যই আমাদের কি ইউজ করে এখানে, এখানে হচ্ছে কি লিকুইড নাইট্রোজেন এবং ড্রাই আইস ইউজ করে, যেটার টেম্পারেচার হচ্ছে অনেক কম এবং ইনস্ট্যান্ট ওরা টিস্যুকে ফ্রিজ করে দেয়। ঠিক আছে, যদি এটা ইনস্ট্যান্ট না করা হয় তাহলে কিন্তু, যদি স্লো প্রসেসে করা হতো আলটিমেটলি মাইক্রোটোমের মাধ্যমে কাটা যেত না এবং টিস্যু স্ট্রাকচার লস হতো।
ওকে, 3 নাম্বার দেখেন, ইট ইজ ইউজড ফর রুটিন র্যাপিড ডায়াগনোসিস। এটা কিন্তু রুটিন র্যাপিড ডায়াগনোসিস জন্য করা হয় না, রুটিনলি এটা করা হয় না, এটা করা হয় পার অপারেটিভ এরিয়ায় মার্জিন ফ্রি আছে কিনা সেটা দেখার জন্য, কনফার্মেশনের জন্য। কাজে এটা কোনো রুটিন প্রসিডিওর না। ফলস। টেকনিক ইজ দে স্লাইটলি একুরেট। হ্যাঁ, এটা হচ্ছে ট্রু। কারণ যেহেতু একুরেট না, সবসময় আমরা যদি সাইড ডিটারমিনেশন ভুল হয় অথবা হচ্ছে গিয়ে দেখা যায় হচ্ছে টিস্যুটা নিচ্ছি আমরা, নেওয়ার পরে আমাদের ডিসিশন আবার চেঞ্জ হতে পারে। ঠিক আছে, যে পার অপারেটিভে আমরা দেখলাম যে আমাদের মার্জিন ফ্রি হয়নি, তখন কিন্তু আবার হচ্ছে গিয়ে আমাদের মার্জিন ফ্রি করে আবার পাঠাতে হতে পারে। কাজে এই জিনিসগুলোর জন্য আমাদের কখনোই এটা অ্যাকুরেট হিসেবে 100% কারেক্ট হিসেবে এটাকে ধরা যাবে না। ঠিক আছে, এটা আমাদের একটা ধারণা দেয়। ওকে, তাহলে টেকনিক ইজ লে স্লাইটলি অ্যাকুরেট। ওকে, আনসার দেখেন, এ ফলস, বি সি ট্রু, ডি হচ্ছে ফলস, ই হচ্ছে ট্রু। নাম্বার 7, এসেনশিয়াল বায়োপসি প্রিন্সিপাল ইনক্লুড। এসেনশিয়াল বায়োপসি প্রিন্সিপাল দিয়ে আমাদের বইয়ে আহ, একটা বক্স আছে। সেই বক্সটা খুব ভালো করে আপনারা পড়বেন, ওখান থেকে এই কোশ্চেনটা দেওয়া, সেটা হচ্ছে এই নাম্বার কি বলছে, ইনক্লুড আনসার। বাট না, এটা হচ্ছে কি ফলস, ইনক্লুড করা যাবে না, এটা হচ্ছে আমাদের অ্যাভয়েড করতে হবে। অলওয়েজ অ্যাভয়েড আলসার এন্ড নেক্রোটিক টিস্যু। ঠিক আছে, কারণ কি, এটার কারণ হচ্ছে নেক্রোটিক টিস্যুর মধ্যে টিস্যুগুলো অলরেডি নেক্রোসিস হয়ে গেছে, আলসারের মধ্যে হিস্টোলজিক্যাল অনেক চেঞ্জ চলে আসছে, এই টিস্যুগুলো অনেক বেশি ফ্রায়াবল হয়। ঠিক আছে, সো আলটিমেটলি আমরা এই টিস্যুগুলো থেকে ভালো একটা হিস্টোলজি স্লাইড প্রিপারেশন এবং কোনো নির্দিষ্ট ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো না। এজন্য আমাদের অলওয়েজ এই আলসার নেক্রোটিক টিস্যুকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, গিভ রিজিওনাল অ্যানেস্থেসিয়া। ওকে, এটা হচ্ছে ট্রু। আমরা সাধারণত যেখান থেকে আমরা বায়োপসিটা নিব সেটার সারাউন্ডিংস হচ্ছে গিয়ে আমাদের অ্যানেস্থেসিয়া দিব, কখনোই আমরা টিস্যুর ভিতরে ইনজেক্ট করব না। ঠিক আছে, গিভ রিজিওনাল অ্যানেস্থেসিয়া। প্রেফারেবল স্পেসিমেন সাইজ ইজ 10 by 6 by 3 millimeter ফর লার্জ লেশন। ঠিক আছে, ফর লার্জ লেশন, এটা দেখেন 10 by 6 by 3 মিলিমিটার আমাদের একটা সাইজ দেওয়া আছে। ঠিক আছে, লেংথ, ওয়াইড আর হচ্ছে ডেপথ। হ্যাঁ, এই সাইজটা দেওয়া আছে, বাট এই সাইজটা লার্জ লেশনের ক্ষেত্রে না। ঠিক আছে, এই সাইজটা হচ্ছে কি স্মল লেশনের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু যদি লার্জ লেশন হয় তাহলে অবশ্যই 10 by 6 by 3 থেকে বেশি নিতে হবে, এবং মাল্টিপল সাইট থেকে বায়োপসি নেওয়ার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার false। তাহলে স্পেসিমেন প্রেফারেবল সাইজ কখন 10 by 6 by 3 হবে, সেটা হচ্ছে স্মল লেশনের ক্ষেত্রে। ওকে, রিপিট বায়োপসি মে বি নিডেড। ওকে, এটা হচ্ছে ট্রু। ওই যে বললাম যে যদি আমার টিস্যু ঠিক মতো জায়গা থেকে সিলেকশনটা, টিস্যু সিলেকশন যদি ঠিক মতো না হয়, অথবা হচ্ছে ডায়াগনস্টিক কোনো অ্যাপ্রোচে যদি মানে পৌঁছানো না যায়, দেন আবার রিপিট বায়োপসি করতে হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডি নাম্বার। ফর লার্জ স্পেসিমেন ইট শুড বি ডিভাইডেড, এটা হচ্ছে ফলস। অলওয়েজ স্পেসিমেন ইনট্যাক্ট পাঠাতে হবে। ঠিক আছে, কখনো এটাকে ভাগ করা বা ডিভাইড করা যাবে না, তাতে ডায়াগনোসিসে বা হচ্ছে টিস্যু প্রিপারেশনে প্রবলেম হতে পারে। ঠিক আছে, আমরা সবসময় যদি স্পেসিমেন লার্জ হয় তখন আমরা ইনট্যাক্ট পাঠাবো। ওকে, এ ফলস, বি ট্রু, সি ফলস, ডি ট্রু, ই ফলস। দেখেন এখানে 2 নম্বর পয়েন্ট একটু খেয়াল করেন, সেটা হচ্ছে অ্যাভয়েড আলসার স্ল্যাব এন্ড নেক্রোটিক এরিয়া। দেন 10 by 6 by 3 ফর ডি ফর মিউকোজাল ডিজিজ, লার্জার ফর লার্জ লেশন। তাহলে আমার এই সাইজ থেকেও বড় নিতে হবে, কখন, যখন রিলেশনটা বড় থাকবে। ঠিক আছে, এবং এখানে খেয়াল করেন যে নেভার ওপেন সাইজ ডিভাইড দ্য স্পেসিমেন, অলওয়েজ সেন্ড ইট ইনট্যাক্ট। ওকে, 8 নম্বর দেখেন কি বলছে, রিগার্ডিং টিস্যু ফিক্সেশন। ওকে, ইটস এ কি প্রসেস, কি প্রসেস মানে বোঝাচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস। হ্যাঁ, আমার বায়োপসি নিয়ে সেটাকে হিস্টোলজিক্যাল রিপোর্ট তৈরি করার জন্য, হিস্টোপ্যাথোলজি করার জন্য আমার এটা একটা কি প্রসেস, তাই না? ওকে, ট্রু। It denatures the
টিস্যু মলিকুল, এটাও ট্রু। টিস্যু মলিকুল গুলোর মধ্যে যে প্রোটিন থাকে, প্রোটিনকে সে ডিনেচার করে। কিল দ্য সেল এন্ড প্রিভেন্ট অটোলাইসিস, এটাও ট্রু। ইমার্জ দ্য স্পেসিমেন ইন ডাবল স্পেসিমেন ভলিউম, এটা হচ্ছে ডাবল না, এটা হচ্ছে 10 টাইম। ঠিক আছে, 10 টাইম আমার যে স্পেসিমেন সাইজ থাকবে তার 10 টাইম বেশি আমার হচ্ছে ভলিউম থাকবে, যেটার মধ্যে আমি ফিক্সেশনের জন্য ইমার্জ করব। ওকে, তাহলে এটা হচ্ছে ফলস। ফিক্সেটিভ ফিক্স টিস্যু ইনস্ট্যান্টলি, না। একটা টিস্যুর মধ্যে যখন আমরা প্রিজারভেটিভ এর মধ্যে দেই এটাকে, তখন এই এই প্রিজারভেটিভ গুলো ডিফিউশনের মাধ্যমে এই আমার হচ্ছে বায়োপসি স্যাম্পলের মধ্যে এটা ঢোকে ভিতরে। ঠিক আছে, এবং এটা ইনস্ট্যান্ট কোনো প্রসেস নয়, এটার মধ্যে ডিফিউশন হতে এটা টেক সেভারাল আওয়ার্স। ঠিক আছে, তাহলে এটা ইনস্ট্যান্টলি ফিক্স করে না। এবিসি হচ্ছে ট্রু, ডিআরই ফলস। এখানে দেখেন, মার্ক করে এরিয়াতে দেখেন, ফিক্সেশন ইজ এ স্লো প্রসেস। ঠিক আছে, ফিক্সেটিভ মাস্ট ডিফিউজ থ্রু আউট দ্য স্পেসিমেন, আর স্পেসিমেন শুড জেনারেলি বি পুট অ্যাট লিস্ট 10 টাইমস অন দেয়ার ওন ভলিউম অফ ফিক্সেটিভ। ঠিক আছে, 9 নম্বর দেখেন, ইন কেস অফ হাইপোহাইড্রোটিক এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া, এটাকে হাইপোহাইড্রোটিক এক্টোডার্মাল ডিসপ্লেসিয়াও বলা হয়, আবার হচ্ছে অ্যানহাইড্রোটিক এক্টোডার্মাল ডিসপ্লেসিয়াও বলা হয়। ঠিক আছে, দেখেন কি বলছে, সেটা হচ্ছে মোস্ট কমন ফর্ম ইজ টাইপ 1, এটা ট্রু। মেইনলি এফেক্ট ডিসিডিউস টিথ, আমরা জানি এটা হচ্ছে ফলস, কারণ মেইনলি এফেক্ট পার্মানেন্ট টিথ। ঠিক আছে, হাইপোট্রাইকোসিস ইন টনসিলার এরিয়া, এটা ট্রু। হাইপার পিগমেন্টেড পেরিঅরবিটাল স্কিন, এবং হাইপার পিগমেন্টেডের জন্য এখানে এই জায়গাটা একটু, চোখের চারপাশটা একটু একটু কালো দেখা যায়। ঠিক আছে, এবং একটা ক্যারেক্টারিস্টিক একটা ফেস অ্যাপিয়ার করে। ফিচার্স মোর মার্কড ইন ফিমেল, এটা ফিমেল না, এটা হচ্ছে মেল। সো ওকে, এ ট্রু, বি ফলস, সি ট্রু, ই ফলস। অলিগোডনশিয়া ইজ সিন ইন, এই জিনিসগুলো আপনারা একটু খুব ভালো করে জানবেন। অ্যানোডনশিয়া কোথায় কোন কোন ডিজিজে দেখা যায়, তারপর হচ্ছে অলিগোডনশিয়া কোন কোন ডিজিজে দেখা যায়, হাইপার ডনশিয়া কোন কোন ডিজিজে দেখা যায়, কমপ্লিট ফেলিওর কোন কোন ডিজিজে দেখা যায়, ডিলেড ইরাপশন কোন কোন ডিজিজে হয়, টুথ ম্যালফরমেশন কোন কোন ডিজিজে হয়। এই যতগুলো কথা আমি বললাম সবগুলোর কজ আপনাদের খুব ভালোভাবে আপনারা জেনে রাখবেন স্পেসিফিক ভাবে। ঠিক আছে, অলিগোডনশিয়া ইজ সিন ইন ডাউন সিনড্রোম, জাস্ট ট্রু। কন্ড্রো এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া, ট্রু। ওরোফেশিয়াল ডিজিটাল সিনড্রোম, ট্রু। এই অপশনটা হচ্ছে সচরাচর আমরা সব জায়গায় দেখতে পাই না। ঠিক আছে, এই অপশনটা জানানোর জন্য এই কোশ্চেনটা আপনাদেরকে দেওয়া। ওরোফেশিয়াল ডিজিটাল সিনড্রোম, ক্লেডোক্রেনিয়াল ডিসপ্লেসিয়া, এটা হচ্ছে গিয়ে ফলস। ঠিক আছে, এহেলেস ড্যানলস সিনড্রোম ফলস। ওখানে কি হয়, এলএস ডায়াগনোসিস সাধারণত স্কিন ইলাস্টিসিটি বাড়ে, জয়েন্ট গুলো হাইপার মোবাইল হয়। ঠিক আছে, আর ক্লেডোক্রেনিয়াল ডিসপ্লেসিয়াতে ক্লেভিকল আন্ডার ডেভেলপ থাকে অথবা অ্যাবসেন্ট থাকে, তখন হচ্ছে পেশেন্টের ডেন্টাল যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে দাঁত আনইরাপ্টেড থাকে। ঠিক আছে, দাঁতের সংখ্যা অনেক বেশি থাকে, ফুটবারের সংখ্যা বেশি থাকে, বাট দাঁতগুলো হচ্ছে গিয়ে ইরাপশন হয় না। ওকে, মেটাবলিক কজ অফ ম্যালফর্ম পার্মানেন্ট টিথ, একটু আগে আমি বললাম যে ম্যালফর্ম পার্মানেন্ট টিথের কজ গুলো হচ্ছে কি আপনারা ভালোভাবে জানবেন। এর মধ্যে কিছু আছে দেখবেন মেটাবলিক কজ, কিছু আছে জেনেটিক কজ। ঠিক আছে, এখন দেখেন, মেটাবলিক কজ বলছে, তার মানে বাকিগুলা যদি সঠিকও হয়, পার্মানেন্ট ম্যালফর্ম পার্মানেন্ট টিথ করে থাকে, তারপরও মেটাবলিক কজের আন্ডারে যদি না পড়ে সেগুলো হচ্ছে ফলস। হাইপোফসফ্যাটেশিয়া, এটা হচ্ছে কি আমার ফলস। ঠিক আছে, মাল্টি সিস্টেম ডিসঅর্ডার ফলস। ভিটামিন ডি ডিজিজ, ভিটামিন ডি ডিজিজ ট্রু। কারণ কি, এখানে ভিটামিন ডি হচ্ছে কি একটা মেটাবলিক, মেটাবলিক একটা মানে ও হচ্ছে কি ভিটামিন ডি এটা মেটাবলিজমের মাধ্যমে ও হচ্ছে মেটাবলিকেরই একটা অ্যাক্টিভ পার্টিকেল হয়, তাই না? ঠিক আছে, সো এটা একটা ইনঅ্যাক্টিভ ফর্ম আছে, অ্যাক্টিভ ফর্ম আছে, তাই না? সো হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে মেটাবলিক যে কজ গুলা, মেটাবলিক কজের আন্ডারে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। আর একটা হচ্ছে কি হাইপোপ্যারাথাইরয়েডিজম, প্যারাথাইরয়েড লেভেল যদি কম থাকে, এটা হচ্ছে কি মেটাবলিক কজ, ট্রু। হাইপার প্যারাথাইরয়েডিজম, এটা হচ্ছে কি ফলস, এটা ম্যালফর্ম পার্মানেন্টিতে কোনো কজই না। ঠিক আছে, হাইপোফসফ্যাটেসিয়া আর মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, এটা হচ্ছে ম্যালফর্ম পার্মানেন্টিতের কজ, বাট এই দুটো হচ্ছে জেনেটিকের আন্ডারে। ঠিক আছে, এখানে দেখেন,
এই যে হাইপোফসফেটেশিয়া, মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, এই দুটো হচ্ছে জেনেটিকের আন্ডারে। ঠিক আছে। আর হচ্ছে আমার মেটাবলিকের মধ্যে রিকেটস, যেটা কিনা কার জন্য হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য, আর হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম। এই দুটো ট্রু ছিল আমার কাছে। ইন কেস অফ হাইপোম্যাচুরেশন অ্যামিলোজেনেসিস ইমপারফেক্টা, কি বলছে, ফেলিওর অফ ম্যাট্রিক্স রিমুভাল এন্ড ডিক্রিজিং মিনারেলাইজেশন। এখানে মিনারেলাইজেশনটা হচ্ছে ডিক্রিজিং হয়, এটা হচ্ছে ইনক্রিজিং হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফলস। মিমিক্স মটেলড এনামেল, এটা হচ্ছে ট্রু। ওর দাঁতের যে অ্যাপিয়ারেন্সটা থাকে সেটা মডেলিং এর মতো দেখা যায়। ঠিক আছে, মিমিক্স মডেল এনামেল ট্রু। ভালনারেবল টু অ্যাব্রেশন, এটা আসলে ভালনারেবল টু অ্যাব্রেশন, এটা হবে ভালনারেবল টু অ্যাট্রিশন। ঠিক আছে। হাইলি ক্যারিজ সাসেপ্টিবল, এখন দেখেন যেই দাঁতগুলা আমার ফ্লোরাইড কন্টেন্টের কারণে মডেলিং হচ্ছে, সেটা কিন্তু ক্যারিজ সাসেপ্টেবল কম ছিল, লেস ক্যারিজ সাসেপ্টেবল ছিল, কারণ কি ওখানে ফ্লোরাইড ছিল। কিন্তু এখানে কিন্তু আমার ম্যাট্রিক্স রিমুভাল এবং ইনক্রিজিং মিনারেলাইজেশনের ফেলের কারণে হচ্ছে কি আমার হাইপোম্যাচুরেশন অফ অ্যামিলোজেনেসিস ইম্প্যাক্টটা হচ্ছে। কাজে এখানে হাইলি ক্যারিজ সাসেপ্টেবল থাকবে, এটা ট্রু। কারণ কি এখানে মিনারেলাইজেশন ফেলিওর হচ্ছে, ম্যাট্রিক্স রিমুভাল ফেলিওর হচ্ছে, সো ক্যারিজ সাসেপ্টেবল বেশি হবে এটা। এনামেল থিকনেস ডিক্রিজ, এটা হচ্ছে ফলস, কারণ এনামেল থিকনেস হচ্ছে গিয়ে কি থাকে, নরমাল থাকে। ঠিক আছে, তাহলে দেখেন এ ফলস, বি ট্রু, ডি ফলস, সি ফলস, ডি ট্রু, ই ফলস। এসেনশিয়াল প্রপার্টিজ অফ ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া। আচ্ছা, এসেনশিয়াল প্রপার্টিজ এর মধ্যে ইউজুয়ালি প্রোডিউস ল্যাকটিক অ্যাসিড, আমরা জানি ল্যাকটিক অ্যাসিড ক্যারিজ তৈরি করার জন্য হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল কজ, তাই না? সো ইউজুয়ালি প্রোডিউস ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে ট্রু। এবল টু সার্ভাইভ এট এনি পিএইচ, ট্রু। possess attachment mechanism for addition to salivary amylase, এখানে স্যালাইভারি অ্যামাইলেস না, এটা হচ্ছে স্যালাইভারি গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে। এবল টু প্রডিউস ইন্টারসেলুলার অ্যাডহেসিভ, সবই ঠিক আছে, কিন্তু এটা ইন্টারসেলুলার না, এটা হচ্ছে কি এক্সট্রা সেলুলার। ঠিক আছে, তাহলে এটা ফলস, ফলস। ওকে, এবল টু প্রডিউস এক্সট্রা সেলুলার পলিস্যাকারাইড নিউট্রিয়েন্ট রিসার্ভ, না এটা এক্সট্রা সেলুলার পলিস্যাকারাইড, এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার পলিস্যাকারাইড। ঠিক আছে, ফলস। তাহলে এ বি ট্রু, বাকি তিনটা ফলস। এখানে বক্সটা খেয়াল করবেন যে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, able to survive at any pH, তারপর হচ্ছে salivary glycoprotein, able to produce extracellular adhesive, able to produce intercellular polysaccharide nutrients. নন ক্যারিওজেনিক সুগার সাবস্টিটিউট, এখন দেখেন সুগার সাবস্টিটিউট মানে কি, সেটা হচ্ছে সুগারের অল্টারনেটিভস। ঠিক আছে, গ্লুকোজের অল্টারনেটিভস। এখন দেখেন এখানে কি বলেছে, নন ক্যারিওজেনিক, তার মানে হচ্ছে এখানে ক্যারিওজেনিক এবং লেস ক্যারিওজেনিক সবগুলো হচ্ছে বাচ্চা, একদম পিওরলি নন ক্যারিওজেনিক হতে হবে। এখন এখানে আইসোমেল্ট, অ্যালুলোজ, সুক্রালোজ, ক্রোমাটিন, আর হচ্ছে লাইকেসিন, এর মধ্যে আইসোমেল্ট এবং হচ্ছে লাইকেসিন, এই দুটো হচ্ছে লেস ক্যারিওজেনিক, লেস ক্যারিওজেনিক, এটা হচ্ছে লেস ক্যারিওজেনিক। আর বি, সি, ডি এগুলো হচ্ছে নন ক্যারিওজেনিক, যেটা আমার আছে। ঠিক আছে, যেমন বিসিডি, বিসিডি হচ্ছে ট্রু, আর এ আর ই হচ্ছে ফলস। পাল্প স্টোন আর কমন ইন দ্য পেশেন্টস অফ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখেন কোন কোন ডিজিজে পাল্প স্টোন কমন থাকে, সেটা হচ্ছে আমরা জানি দুই ধরনের ডিজিজে হচ্ছে আমাদের বইতে লেখা আছে যে পাল্প স্টোন কমন থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে এএলএস ডায়াগনোস সিনড্রোম, আর একটা হচ্ছে টিউমারাল ক্যালসিনোসিস। ঠিক আছে, টিউমারাল ক্যালসিনোসিস কিন্তু রেয়ার একটা ডিজিজ। হুম। আর ডেন্টাল ডিসপ্লেসিয়া টাইপ 1, এগুলো হচ্ছে টুথ ম্যালফরমেশন হয়, এখানে ক্লেডোক্রেনিয়াল ডিসপ্লেসিয়াতে হচ্ছে আমার অ্যানোডনসিয়া থাকে, ইরাপশন হয় না দাঁতের। আর কার্ডেন সিনড্রোমের ফিচার গুলো হচ্ছে আমরা সামনে আলাপ করবো, তখন আমরা বলবো। ঠিক আছে, তাহলে পি সি ডি হচ্ছে আমার false। ফিচার্স অফ হেলদি জিঞ্জাইভা,
আচ্ছা, হেলদি জিঞ্জাইভা না বলে এখানে আরেকটা টার্ম ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি আনইনফ্লেমড জিঞ্জাইভা। সেটাও কিন্তু হেলদি জিঞ্জাইভা। সেটা কি বলছে দেখেন, প্রেজেন্স অফ থিন সাবজিঞ্জাইভাল প্লাক। এটা সাবজিঞ্জাইভাল প্লাক। সাবজিঞ্জাইভাল প্লাক যখন তৈরি হবে, জমবে, তখন হচ্ছে আমার জিঞ্জিভাইটিস হবে, তখন আর হেলথ থাকবে না। এটা হবে হচ্ছে কি সুপ্রা জিঞ্জাইভা। ঠিক আছে, থিন সুপ্রা জিঞ্জাইভাল প্লাক। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া প্রিডমিনেন্ট, এটা ট্রু। গ্রাম নেগেটিভ কম থাকবে, গ্রাম পজিটিভ বেশি থাকবে। ইন ইয়ং পিপল স্ট্রেপ্টোকক্কাই প্রিডমিনেটস। স্ট্রেপ্টোকক্কাই প্রিডমিনেটস, এটা ঠিকই, অলমোস্ট 50%, বাট এটা ইয়ং পিপল, এটা হচ্ছে ওল্ড পিপল। সো ফলস। এবং স্মল স্মল অ্যামাউন্ট অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া প্রেজেন্ট, হ্যাঁ, স্মল অ্যামাউন্টে থাকে। অর্গানিজম আর এবল টু অ্যাডহেয়ার টু পেলিকন। সেগমেন্টাল ওডোন্টোমেক্সিলারি ডিসপ্লেসিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই, দেখেন, এই ডিজিজটা হচ্ছে গিয়ে 2010 এডিশন, একটা এখানে অনেক কিছু নতুন এড হয়েছে। সেটা হচ্ছে সেগমেন্টাল ওডোন্টোমেক্সিলারি ডিসপ্লেসিয়া। কি কি ফিচার আছে সেটা দেখেন, ইউনিল্যাটারাল অ্যালভিওলার প্রসেস এক্সপানশন অফ ম্যান্ডিবল। সবই ঠিক আছে, ইউনিল্যাটারাল অ্যালভিওলার প্রসেস এক্সপানশন হবে, বাট এটা ম্যাক্সিলাতে হবে। ঠিক আছে, এটা কোথায় হবে? maxilla, ঠিক আছে। ওয়ান প্রিমোলার এন্ড মোলার রিজিয়ন ইজ মোস্টলি এফেক্টেড, এটা ট্রু। থিক পিটেড এনামেল ইজ ফাউন্ড, এটা ফলস, কারণ এখানে থিন পিটেড এনামেল দেখা যায়, থিন। ঠিক আছে, থিন পিটেড এনামেল দেখা যায়। পার্মানেন্ট সাকসেসর্স মে প্রেজেন্ট, ওকে। পার্মানেন্ট সাকসেসর্স, সরি, পার্মানেন্ট সাকসেসর মে অ্যাবসেন্ট, এটা হচ্ছে কি আমার ট্রু। পার্মানেন্ট সাকসেসর গুলো হচ্ছে কি অ্যাবসেন্ট থাকতে পারে। সাম পেশেন্ট ডেভেলপস হ্যাটস সিনড্রোম। এই হ্যাট সিনড্রোমটা, এই হ্যাট সিনড্রোমটা, এই ইয়েতে হ্যাটসে কি কি জিনিস হয়, কি কি জিনিস, কি ফিচার, এই সিনড্রোম মানে কি, একটা জিনিস সিনড্রোম কখন বলে, অনেকগুলো সিমটম যখন ওর মধ্যে থাকে তখন একসাথে বলা হয় সিনড্রোম। ঠিক আছে, তো হ্যাটস সিনড্রোমে কি কি ফিচার পাওয়া যায়, HATS, এই চারটা ওয়ার্ড দিয়ে চারটা জিনিস রিজেম্বল করে, এইটা আপনারা একটু দেখে রাখবেন। ওকে, তাহলে আনসার হচ্ছে কি এ ফলস, বি ট্রু, সি ফলস, ডি আর ই হচ্ছে ট্রু। কজ অফ হাইপারসিমেটোসিস, আচ্ছা, এখানে দেখেন ইনক্রিজ অক্লুশাল লোড, এটা হচ্ছে আমার ট্রু। সুপ্রা এরাপ্টেড টিথ বা ওভার ইরাপশন, ঠিক আছে, যেটাই বলেন এটা হচ্ছে ট্রু। পেরিএপিক্যাল গ্রানুলোমা, না এটা গ্রানুলোমা না, এটা হচ্ছে পেরিএপিক্যাল, পেরিওডন্টাইটিস, পেরিওডন্টাইটিস। ঠিক আছে, কনক্রিসেন্স ট্রু, অ্যাঙ্কাইলোসিস ফলস। কনক্রিসেন্স কি হয়, এখানে সিমেন্টামের মাধ্যমে দুইটা দাঁত অ্যাটাচ থাকে রুট লেভেলে। ঠিক আছে, তাহলে দেখেন এ বি হচ্ছে ট্রু, সি হচ্ছে ফলস, ডি ট্রু, ই হচ্ছে ফলস। দেখেন যে পেরিএপিক্যাল পেরিওডন্টাইটিস, নট পেরিএপিক্যাল গ্রানুলোমা। ফিচার্স অফ এস্টাবলিশড ক্রনিক জিঞ্জিভাইটিস, ঠিক আছে, ফিচার্স অফ, দেখেন জিঞ্জিভাইটিস এখানে ক্লাসিফিকেশন আমাদের সম্ভবত আমরা 4 ধরনের ক্লাসিফিকেশন থাকে সেখানে। অ্যাডভান্সের ঠিক আগের স্টেজটা হচ্ছে এস্টাবলিশড ক্রনিক জিঞ্জিভাইটিস, এখানে দেখেন ডেভেলপস আফটার 2 to 3 উইকস, এটা ট্রু। প্রিডমিনেন্টলি ইনফিল্ট্রেট প্লাজমাসাইটিক সেল, হ্যাঁ, যেহেতু এটা ক্রনিক কেস, সো প্লাজমাসাইটিক সেলগুলো হচ্ছে প্রিডমিনেন্ট থাকবে, ট্রু। ডিস্ট্রাকশন ডিপ কানেক্টিভ টিস্যু ফাইবার, ডিপ না, এটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ সুপারফিশিয়াল, ঠিক আছে, সুপারফিশিয়াল কানেক্টিভ টিস্যু ফাইবার। এপিথেলিয়াল অ্যাটাচমেন্ট রিমেইন অ্যাট অ্যামেলোডেন্টিনাল জাংশন, এটা অ্যামেলোডেন্টিনাল, এটা হচ্ছে কি অ্যামেলো সিমেন্টাল জাংশন। ঠিক আছে, এপিথেলিয়াল অ্যাটাচমেন্ট তো ডেন্টিনের সাথে থাকে না, এপিথেলিয়াল অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে এনামেলের কিছু পার্টের সাথে এবং সিমেন্টামের সাথে, সেই জন্য অ্যামেলো সিমেন্টাল জাংশন। পেরিডন্টাল লিগামেন্ট রিমেইন ইনট্যাক্ট, এই জিনিসটা খেয়াল রাখবেন, এখানে কিন্তু আমার বোন লস হচ্ছে না, পেরিডন্টাল লিগামেন্ট লস হচ্ছে না। পেরিডন্টাল লিগামেন্ট বোন লস হবে হচ্ছে অ্যাডভান্স কেস। ঠিক আছে, সো এটা ইনট্যাক্ট থাকে, ট্রু। সিআরডি হচ্ছে ফলস, বাকিগুলা ট্রু। কজ অফ জিঞ্জিভাল এনলার্জমেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে কোন কোন ড্রাগের ক্ষেত্রে, এখানে দেখেন ম্যাক্সিমাম অপশন হচ্ছে ড্রাগ, সেটা হচ্ছে দেখেন হিপানিউটিন,
এটা হচ্ছে ট্রু। ডিলান্টিন ট্রু। ভিটামিন সি ডেফিসিয়েন্সি, এটা হচ্ছে কি আমার ট্রু, তাই না? ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে আমার কি হয়? স্কারবি হয়। টিউবারাস স্ক্লেরোসিস, এটাও ট্রু। বিসফসফোনেট, এটা ফলস। ঠিক আছে, বিসফসফোনেটের কারণে জিঞ্জাভাল এনলার্জমেন্ট হয় না, তখন কি হয়? বোনে অস্টিওরেডিও নেক্রোসিস হয়। ঠিক আছে। ব্যাকটেরিয়া রেসপন্সিবল ফর ক্যানক্রাম পরিস, এখানে দেখেন কি বলছে, ফিউসোব্যাকটেরিয়াম নেক্রোফোরাম, তাই না? ফিউসোব্যাকটেরিয়াম নেক্রোফোরাম, এটা হচ্ছে আমাদের প্রিভোটেলা ইন্টারমিডিয়া, ট্রু। স্পাইরোকিট, ট্রু। ব্যাকটেরয়েডস, এটা হচ্ছে আমাদের ফলস। পরফাইরোমোনাস, ফলস। ঠিক আছে। এটা দেখা যেত যে আমরা এফসিপিএস দিয়ে মনে রাখতাম। এফসিপিএস এর সিটা হচ্ছে গিয়ে পাত। ঠিক আছে, এফপিএস। এফ এ হচ্ছে ফিউজোব্যাকটেরিয়াম নেক্রোফোরাম, পি তে হচ্ছে প্রিভিটাল ইন্টারমিডিয়া, এস এ হচ্ছে স্পাইরোকিট। ইন কেস অফ অ্যাক্টিনোমাইকোসিস, ইনফেকশন স্প্রেড ডিরেক্ট থ্রো টিস্যু, এটা হচ্ছে ট্রু। পাস ফর্ম পেরিফেরালি, না, পেরিফেরালি ফর্ম করে, এটা হচ্ছে সেন্ট্রালি। পাস হলে সেন্ট্রালি ফর্মেশন করে। ঠিক আছে, ফলস। সালফার গ্রানুলস আর সিন আন্ডার মাইক্রোস্কোপ, না, আন্ডার মাইক্রোস্কোপ না, এটা হচ্ছে নেকেড আইটি দেখা যায়, খালি চোখে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, ফলস। সালফার গ্রানুলাস প্রেজেন্ট অ্যাজ ব্রাউন ফ্লেক্স, ব্রাউন না, এটা হচ্ছে ইয়েলো ফ্লেক্স। ইয়েলো ফ্লেক্স। ফর ট্রিটমেন্ট পেনিসিলিন শুড কন্টিনিউ ফর 6 উইক। বিসিডি হচ্ছে ফলস, বাকিগুলো দুটা ট্রু। রিগার্ডিং ওরাল সিস্টেমিক মাইকোসিস, দেখেন কি বলছে, অ্যাক্টিনোমাইকোসিস অকার্স। অ্যাক্টিনোমাইকোসিস কি ফাঙ্গাল ইনফেকশন নাকি ব্যাকটেরিয়াল ইনফেকশন? নাম যদিও মাইকোসিস, বাট এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সো ট্রু। আমার চেয়েছে কি? মাইকোসিস। হিস্টোপ্লাজমোসিস মোস্ট কমন ইন এইডস পেশেন্ট, না, এটা হিস্টোপ্লাজমোসিস না, এটা হচ্ছে গিয়ে ক্রিপ্টোকক্কোসিস। ঠিক আছে, এটা হিস্টোপ্লাজমোসিস না, এটা হচ্ছে ক্রিপ্টোকক্কোসিস। ঠিক আছে। এইচআইভি পেশেন্ট বা এইডস পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় প্যারাকক্সিডিওডে মাইকোসিস কজেস স্ট্রবেরি জিঞ্জার, এটা হচ্ছে গিয়ে স্ট্রবেরি না, এটা হচ্ছে মালবেরি জিঞ্জার। ঠিক আছে। সাউথ আমেরিকান ব্লাস্টোমাইকোসিস রিজেম্বল টু জিঞ্জাইভাল ওয়েজনার্স গ্রানুলোসিস, এটা true. মিকরমাইকোসিস এন্ড জাইগোমাইকোসিস আর সিনোনিমাস, ট্রু। লোকাল কমপ্লিকেশনস অফ পেরিওডন্টাইটিস, দেখে পেরিওডন্টাইটিস এর দুই রকমের কমপ্লিকেশন আমাদের বলতে দেওয়া আছে, একটা লোকাল, একটা সিস্টেমিক। ঠিক আছে, একটা সুন্দর একটা বক্স দেওয়া আছে, দেখাই আমি। এটা দেখেন, লোকালের মধ্যে পেরিওডন্টাল অ্যাবসেস, টুথ মোবিলিটি এন্ড ড্রিফটিং, টুথ লস, এই তিনটা। বাকি সবগুলা কিন্তু সিস্টেমিক। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ ও ডায়াবেটিক কন্ট্রোল, প্রিটার্ম বার্থ, এগুলো হচ্ছে সিস্টেমিক কজ। আমার প্রশ্নে চেয়েছে দেখেন লোকাল কমপ্লিকেশন অফ পেরিওডন্টাইটিস, তাহলে এখানে কি কি হবে? টু ড্রিফটিং, এটাকে আমরা দেখলাম ট্রু। প্রিটার্ম বার্থ ছিল সিস্টেমে, ফলস। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস সিস্টেমে ছিল, ফলস। পেরিওডন্টাল অ্যাবসেস লোকাল, এটা ট্রু। ও ডায়াবেটিক কন্ট্রোল সিস্টেমে ছিল, সো এটা ফলস। ওকে, তাহলে এ ট্রু, বি সি হচ্ছে ফলস, ডি ট্রু, ই হচ্ছে আমার ফলস। রিগার্ডিং অ্যালভিওলার স্ট্যাটিস, অ্যালভিওলার স্ট্যাটিস মানে কি? সেটা হচ্ছে ড্রাই সকেট, তাই না? আচ্ছা, মোস্ট ফ্রিকোয়েন্ট কমপ্লিকেশন অফ এক্সট্রাকশন ডিউ টু ইনফেকশন, এটা কি ডিউ টু ইনফেকশন? কি বলেছে এখানে? অস্টাইটিস, তার মানে ইনফ্লামেশন, সো স্যার ফলস, এটা হবে ইনফ্লামেশন। ওকে। ইমিডিয়েট কজ ইজ আর্লি লস অফ ক্লট, এটা ট্রু। মিকোজা অ্যারাউন্ড দ্য সকেট ইজ হোয়াইটিশ, হোয়াইটিশ এটা হচ্ছে রেড থাকে, রেডিশ থাকে। ঠিক আছে, ফলস। রেডিওগ্রাফ পারফর্মস নো ইউজফুল পারপাস, ট্রু। এখানে রেডিওগ্রাফের থেকে ক্লিনিক্যালি এটা ডায়াগনোস দেখে হিস্ট্রি নিয়ে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা, সো ডি হচ্ছে আমার ট্রু। ই হচ্ছে ফর প্রিভেনশন পোস্ট অপারেটিভ অ্যান্টিবায়োটিক্স অনলি ফর পেশেন্টস এট পার্টিকুলার রিস্ক, সবাইকে আমাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, যারা হচ্ছে হাই রিস্ক পেশেন্ট, কোমরবিডিটিস থাকে, তাদের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারি। ট্রু। দ্যাট মিন্স এ আর সি হচ্ছে ফলস।
আচ্ছা, ইনফ্লামেটরি জিঞ্জাইভাল সোয়েলিং অকার্স বিকজ অফ, এখানে দেখেন জিঞ্জাইভাল সোয়েলিং এর অনেক রকম কজ থাকে, ঠিক আছে, তার মধ্যে চেয়েছে কি ইনফ্লামেটরি কজ গুলো শুধুমাত্র, ঠিক আছে। ড্রাগস অ্যাসোসিয়েটেড এনলার্জমেন্ট, এটা হচ্ছে আমার ফলস। কেন ফলস আমি একটু পরে দেখাচ্ছি। লিউকেমিক ইনফিল্ট্রেশন ট্রু, টিউবারাস স্ক্লেরোসিস ফলস, সার্কোয়েডোসিস ট্রু, গ্রানুলোমাটোসিস ট্রু। এবার আসি আমরা, এ ফলস, সি ফলস, বাকিগুলো true। দেখেন এখানে একটা বক্স আছে আমাদের কাউসানে, সেটা হচ্ছে ফাইব্রাস জিঞ্জাইভাল হাইপারপ্লেসিয়ার মধ্যে আমাদের যে ড্রাগ অ্যাসোসিয়েট ছিল সেখানে কি হয়, কোন ধরনের হয়, ইনফ্লামেটরি হয় না, সেখানে হয় ফাইব্রাস জিঞ্জাইভাল হাইপারপ্লেসিয়া। আর লিউকেমিক ইনফিল্ট্রেশন, গ্রানুলোমাটোসিস, এগুলাতে আমাদের ইনফ্লামেটরি জিঞ্জাইভাল সোয়েলিং হয়, ঠিক আছে। ওকে, দেন আসি আমরা ব্যাকটেরিয়া ইমপ্লিকেটেড অ্যাকিউট আলসারেটিভ জিঞ্জিভাইটিস। অ্যাকিউট আলসারেটিভ জিঞ্জিভাইটিস এর ক্ষেত্রে কোন ধরনের ব্যাকটেরিয়া গুলো হচ্ছে রেসপন্সিবল, সেখানে দেখেন ব্যাকটেরিয়া ইমপ্লিকেটেড ফর অ্যাকিউট আলসারেটিভ জিঞ্জিভাইটিস, ট্রিপোনেমা প্যালিডাম, ফিউজোব্যাক্টেরিয়াম নিউক্লিয়েটাম। ট্রিপোনেমা প্যালিডাম হচ্ছে আমার ফলস, ফিউজোব্যাক্টেরিয়াম নিউক্লিয়েটাম ট্রু, পরফিউরাস জিঞ্জিভালিস ট্রু, স্পাইরোকিট ফলস, লেপ্টোট্রাইচিয়া বাকালিস, এটা হচ্ছে আমার true। ঠিক আছে, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখেন, এ ফলস, বি সি হচ্ছে ট্রু, ডি ফলস, ই হচ্ছে ট্রু। এটা জিনিস খেয়াল করেন। ব্যাকটেরিয়া ইমপ্লিকেটেড এর মধ্যে কি কি দেওয়া আছে, অ্যাকিউট আলসারেটিভ জিঞ্জিভাইটিসের মধ্যে ট্রিপোনামা ভিনসেন্টি, ফিউজোব্যাকটেরিয়াম ফিউজোব্যাকটেরিয়াম ফিউজিফর্মিস, প্রিভোটাল ইন্টারমিডিয়া, পরফিউরাস জিঞ্জিভালিস, সেলানোমোনাস, আর হচ্ছে লেপ্টোট্রাইচিয়া। এখানে দেখেন ট্রিপোনামা ভিনসেন্টি বলেছে, ট্রিপোনামা আমার অপশন ছিল কি, ট্রিপোনামা প্যালিডাম, প্যালিডাম কিন্তু ভুল। ওকে, আরেকটা জিনিস দেখেন যে ফিউজোব্যাকটেরিয়াম নিউক্লিয়েটাম আমরা ট্রু বলেছি, তাই না, একটু আগে দেখেন ফিউজোব্যাকটেরিয়াম নিউক্লিয়েটাম আমরা বলেছি ট্রু, কিন্তু এখানে দেওয়া আছে কি ফিউজোব্যাকটেরিয়াম ফিউজিফর্মিস, তাহলে আমরা ট্রু কেন দিলাম, কারণ একটু উপরে গেলেই দেখতে পাবেন একটা ছবি দেওয়া আছে, নেক্রোটাইজিং জিঞ্জিভাইটিস, ব্র্যাকেটে লেখা আছে অ্যাকিউট আলসারেটিভ জিঞ্জিভাইটিস, যেটার জন্য দায়ী ছিল ফিউজোব্যাকটেরিয়াম নিউক্লিয়েটাম। তার মানে ফিউজিব্যাকটেরিয়াম নিউক্লিয়েটাম, ফিউজিব্যাকটেরিয়াম ফিউজিফর্মিস, দুই আনসারটাই হচ্ছে কি হবে এই ক্ষেত্রে আমার ট্রু হবে, ঠিক আছে। কার্ডেন সিনড্রোম, একটু আগে আমি বলেছিলাম যে কার্ডেন সিনড্রোম সম্পর্কে আমরা সামনে জান। কার্ডেন সিনড্রোম দেখেন বলেছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটা অটোজোমাল রিসেসিভ না, এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট। ওকে, সো ফলস। মাল্টিপল স্কিন এন্ড ওরাল নোডুল প্রেজেন্ট, এটা ট্রু। মিউকাস পলিপ ইন জিআই ট্র্যাক্ট, হ্যাঁ, মাল্টিপল মিউকোসাল পলিপ থাকে জিআই ট্র্যাক্টে, কোলোনোস্কোপির মাধ্যমে দেখা যায় এটা, ঠিক আছে। আচ্ছা, ডো নট ডেভেলপ ম্যালিগন্যান্সি, এখন এই যে পলিপ গুলো থাকে সাধারণত পলিপ বিনাইন হয় বা কম অ্যাগ্রেসিভ হয়, লেস অ্যাগ্রেসিভ, বাট এই কাউডেন সিনড্রোমের ক্ষেত্রে যে মিউকোসাল পলিপ গুলো থাকে এগুলো মাল্টিপল থাকার কারণে সেটা হচ্ছে কি আমার ম্যালিগন্যান্সি ডেভেলপ করে। সো আনসার ইজ ফলস। ওরাল লেশন আর সিন ইন ডরসাম অফ দ্য টাং, হ্যাঁ, ওরাল লেশন ডরসাম অফ দ্য টাঙে দেখা যায়। স্ট্রাকচারস দ্যাট ডিরেক্ট স্প্রেড অফ ইনফেকশন, স্প্রেড অফ ইনফেকশনের মানে কোন দিক দিয়ে ইনফেকশনটা স্প্রেড করবে, এখানে আমার দুই ধরনের জিনিস হচ্ছে কি আমাদের হেল্প, ডিরেকশন দেয়, সেটা হচ্ছে এক কিছু মাসেল এবং কিছু ফাসা, ঠিক আছে। তো মাসেল গুলোর মধ্যে কয়টা মাসেল আছে দেখেন আমাদের অপশনে কি, সেটা হচ্ছে বলেছে এ ল্যাটারাল টেরিগয়েড, এটা ল্যাটারাল টেরিগয়েড, এটা হচ্ছে কি মিডিয়াল টেরিগয়েড, ঠিক আছে। ক্যারোটিড চিপ, এটা ট্রু। মাইলোহেড ট্রু। সুপারফিশিয়াল ফাসা না, এটা হচ্ছে ডিপ ফাসা। ডিপ ফাসার বিভিন্ন যে পার্ট গুলো আছে, যেমন ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা, তারপর হচ্ছে আপনার প্রি ভার্টিব্রাল ফাসা, প্রি ট্র্যাকিয়াল ফাসা, এগুলো হচ্ছে আমার এই ডিরেকশন দেয়, ঠিক আছে। মিডল কনস্ট্রাক্টর অফ দ্য ফ্যারিংস ফলস, এটা মিডল কনস্ট্রাক্টর, এটা হচ্ছে কি সুপিরিয়র কনস্ট্রাক্টর, ঠিক আছে, সুপিরিয়র কনস্ট্রাক্টর অফ দ্য ফ্যারিংস। বি সি হচ্ছে ট্রু, বাকিগুলো ফলস। এখানে দেখেন মাসেলের মধ্যে কয়েকটা মাসেল আছে, বাক্সিনেটর, মাইলোহেড, ম্যাসেটার, মিডিয়াল টেরিগয়েড, সুপিরিয়র কনস্ট্রাক্টর অফ ফ্যারিংস। ফাসার মধ্যে কি আছে, ইনভেস্টিং লেয়ার অফ ফাসা, প্রি ভার্টিব্রাল ফাসা, পেট্রাকিয়াল, প্যারোটিড ফাসা, আর হচ্ছে ক্যারোটিড শিট। স্টেজেস অফ প্ল্যাক ফরমেশন,
কি বলেছে, ডিপোজিশন অফ স্ট্রাকচার সেল ফ্রি পেলিকল। স্ট্রাকচার না, এটা হচ্ছে গিয়ে এটা স্ট্রাকচারলেস। ঠিক আছে, স্ট্রাকচারলেস সেল ফ্রি পেলিকল। Colonization of bacteria within 24 hours. True. Sequential recruitment of same species of bacteria. Same না, এখানে different types of bacteria থাকে। ঠিক আছে। Plaque gradually thickens and matures. এটা true. Establish establishment of stable bacterial ecosystem. হ্যাঁ, একটা stable একটা bacterial ecosystem এখানে তৈরি হয়। True. SBA আমাদের 30টা এমসিকিউ ছিল, শেষ। আমাদের লাস্ট যে 10 এসবিএ ছিল সেখান থেকে আবার শুরু করছি। প্রথম এসবিএ দেখেন, হুইচ জোন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর প্রিভেনশন এন্ড ম্যানেজমেন্ট অফ ক্যারিস। এটা হচ্ছে আমাদের ট্রান্সলুসেন্ট জোন, ডার্ক জোন, বডি, সারফেস, সাবসারফেস। এখানে আমাদের যে ক্যারিজের যে জোনগুলো আছে সেই জোনগুলোর মধ্যে 4 ধরনের জোন আছে। একটা হচ্ছে সারফেস, বডি, ডার্ক জোন, ট্রান্সলুসেন্ট জোন। সাবসারফেস নামে কোনো জোন নেই, সো এই অপশনটা বাদ। বাকি 4টার মধ্যে সারফেস জোন হচ্ছে কি আমার অ্যান্সার, কারণ এখানে মিনারেল লস সবচেয়ে কম হয়। সো এটা এখান থেকে আমি প্রিভেনশন এন্ড ম্যানেজমেন্ট করতে পারি ক্যারিজ। ঠিক আছে, সারফেস। Traumatic ecosystem is mostly seen in mandibular alveolar process, external oblique ridge, posterior mylohyoid ridge, body of mandible, angle of mandible. এখানে দেখেন ট্রমাটিক সিকোস্টাম। ঠিক আছে, সাধারণত এই ট্রমাটা কিভাবে হয়, ট্রমাটা হয় হচ্ছে আমার থার্ড মোলার এক্সট্রাকশনের সময়। ঠিক আছে, এটা আমাদের থার্ড মোলার এক্সট্রাকশনের সময় পোস্টেরিয়র যে মাইলোহেড রিজ থাকে এটা একটু থিক থাকে। ঠিক আছে, এই মাইলোহেড রিজে হচ্ছে আমার ট্রমাটিক সিকোস্ট্রাম ফর্মেশন করতে পারে। দ্য আনসার উইল বি পোস্টেরিয়র মাইলোহেড রিজ। আপনাদের বই দেখবেন ট্রমাটিক সিকোস্ট্রাম একটা বই কি ছবি আছে, ফিগার আছে, টেক্সটাইল সিভিসিটির এক্সিয়াল ভিউ দেওয়া আছে। ঠিক আছে, এবং পোস্টেরিয়র মাইলোহেড রিজে সিকোস্ট্রামটা ওখানে খুব সুন্দরভাবে দেখা যায়। Monospot test is used for vitamin B12 deficiency, infectious mononucleosis, syphilis, sarcoidosis, Paget's disease. এটার আনসার হচ্ছে infectious mononucleosis. Untreated periapical abscess of upper third molar will spread into which space of maxillofacial region? Untreated periapical abscess of upper third molar. ঠিক আছে, আপার থার্ড মোলার এই স্পেস থেকে প্রাইমারিলি শুরুতে বাক্যাল স্পেস, প্যারোটিড স্পেস, টেরিগোম্যান্ডিবুলার স্পেস, প্যালাটাল স্পেস এন্ড ল্যাটারাল ফ্যারেঞ্জিয়াল স্পেস। এখানে শুরুতে হচ্ছে কি টেরিগোম্যান্ডিবুলার স্পেসে যাবে। ঠিক আছে, টেরিগোম্যান্ডিবুলার স্পেসে যাবে, দেন সেখান থেকে আমার অন্য সেকেন্ডারি স্পেস গুলোতে হচ্ছে গিয়ে ইয়ে করতে পারে, স্প্রেড করতে পারে। ঠিক আছে, কিন্তু প্রাইমারিলি দাঁত থেকে ডাইরেক্ট কোথায় যাবে, টেরিগোম্যান্ডিবুলার স্পেসে যাবে যদি আনট্রিটেড থাকে। পেশেন্ট অফ গানশট ইনজুরি ইন ম্যান্ডিবল কেম অ্যাট ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। এখন দেখেন, প্রথমে বলেছে গান শট ইনজুরি অ্যাট ইন মেডিকেল, তার মানে কি এটা একটা ওপেন উন্ড হবে, ওপেন উন্ড। ঠিক আছে, ওপেন ফ্র্যাকচার হবে অথবা ওপেন উন্ড আমরা বলতে পারি। হুইচ মাইক্রোঅর্গানিজম উইল বি মেইনলি দ্য কজ অফ ডেভেলপিং অস্টিওমাইলিটিস ইন দিস পেশেন্ট। যদি এই ক্ষেত্রে অস্টিওমাইলিটিস পেশেন্টের ডেভেলপ করে তাহলে কোন মাইক্রোঅর্গানিজম দিয়ে হবে। এখন এখানে ওপেন উন্ডের ক্ষেত্রে যেহেতু বলেছে, ঘটনাটা এমন ভাবে বলেছে এখানে বোঝা যাচ্ছে যেটা ওপেন উন্ড। সেই ক্ষেত্রে ওপেন উন্ডের ক্ষেত্রে আমরা জানি যে স্টেফাইলোকক্কাস হচ্ছে কি মেইনলি দায়ী। ঠিক আছে, সো আনসার উইল বি ই, স্টেফাইলোকক্কাস। বাকি যেগুলো আছে ব্যাকটেরিয়াস, পরফাইরাস, পিরিয়ডাল, স্টেফাইলোকক্কাস, এগুলো হচ্ছে অস্টিওমাইলিটিস করে, বাট এগুলো ক্লোজ উন্ডে করে, ক্লোজ কেসে করে। ঠিক আছে, ওপেনের জন্য মেইনলি হচ্ছে স্টেফাইলোকক্কাস রেসপন্সিবল। থিকনেস অফ সারফেস জোন অফ এনামেল লেশন, এটা হচ্ছে আমাদের 20, 30, 40, 50, 60 দেওয়া আছে। এটার আনসার হচ্ছে কি 30 মাইক্রোমিটার। এটা আমাদের সারফেস জোন হচ্ছে ক্যারিজ চ্যাপ্টারে আছে। ক্যারিজ চ্যাপ্টারে একবারে চ্যাপ্টারের শেষে যে বক্সটা আছে সেখানে দেখবেন সারফেস জোনের থিকনেসটা দেওয়া আছে। ঠিক আছে, ইন রেসপন্স টু সিভিয়ার ইনসাল্ট, দেখেন একটা কথা বলছে, সিভিয়ার ইনসাল্ট বাই ক্যারিজ নিউলি ডিফারেন্সিয়েটেড সেল ফ্রম পাল ফর্ম হুইচ টাইপ অফ ডেন্টিং। ঠিক আছে, যেহেতু সিভিয়ার ইনসাল্টের কথা বলেছে তাই আনসার হবে হচ্ছে কি আমার সি, রিপারেটিভ ডেন্টিং। যদি এখানে মাইল্ড ইনসাল্টের কথা বলতো তাহলে কিন্তু আনসার হতো রিঅ্যাকশনারি ডেন্টিং। বাট সিভিয়ার ইনসাল্ট বাই ক্যারিজ হলে সেখানে নিউলি ডিফারেন্সিয়েটেড সেলগুলো হচ্ছে কি
আহ, ইয়ে করবে, কি কোন ধরনের ডেন্টিন ডিপোজিট করবে, সেটা হচ্ছে কি আমাদের রিপারেটিভ ডেন্টিন ডিপোজিট করবে। ঠিক আছে, অ্যান্সার সি, রিপারেটিভ ডেন্টিন। আইডিয়াল টেকনিক্যাল ফর রিমুভাল অফ সাসপেক্টেড ফাইব্রোএপিথেলিয়াল পলিপ। ফাইব্রোএপিথেলিয়াল পলিপ গুলো সাধারণত আমাদের মিউকাস মেমব্রেন গুলোতে হয়, বাকাল মিউকোজা, ঠিক আছে, তারপরে অ্যাঙ্গেল অফ দ্য মাউথের ভিতরে যে মিউকোজা গুলো আছে, লিপের মিউকোজাতে, লোয়ার লিপ মিউকোজাতে বেশি। ঠিক আছে, তো এই ফাইব্রোএপিথেলিয়াল পলিপ গুলোর জন্য আইডিয়াল টেকনিক কোনটা রিমুভালের জন্য এক্সিশনাল বায়োপসি করে দেওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে স্কালপেল এক্সিশন, ইলেকট্রোকটের লেজার, ট্রু কাট এক্সিশন, পাঁচ বায়োপসি। স্পিয়ার ক্ষেত্রে আনসার হবে হচ্ছে কি আপনি অনেকগুলা দিয়েই করতে পারবেন, অনেক অপশন আছে, স্কালপেল দিয়েও চাইলে করতে পারেন, ইলেকট্রোকটের লেজার করতে পারেন, কিন্তু আইডিয়াল হচ্ছে কি ইলেকট্রোকটের। এক্ষেত্রে ব্লিডিং খুব মিনিমাল হয়। ঠিক আছে, অনেক সময় এটা সুচারিং করারও প্রয়োজন হয় না। ঠিক আছে, কিন্তু স্কাল্পের এক্সিশন করলে কিন্তু আপনার সুজারিং করে ক্লোজ করতে হবে, ব্লিডিং কন্ট্রোল করতে হবে, হেমোসিস করতে হবে। কিন্তু ইলেকট্রো কাটারি করলে সারফেসটা হচ্ছে কি একবারে ব্লাডলেস থাকে ওটার, সাধারণত ইউজুয়ালি ওটা সুজারিং করতে হয় না। ঠিক আছে, হুইচ ইনভেস্টিগেশন ইজ মোস্ট প্রেফারেবল ফর ডিটারমাইন এক্সটেনশন অফ আর্টেরিওভেনাস ম্যালফরমেশন ইন ম্যাক্সিলোফেশিয়াল রিজন? এমআরআই, সিবিসিটি, সিটি অ্যাঞ্জিওগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ড স্কিনটিগ্রাফি বা সিন্টিগ্রাফি। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে আর্টারি ভেনাস ম্যালফরমেশন দেখার জন্য। সাপোজ এখানে একটা আর্টারি ভেনাস ম্যালফরমেশন হয়েছে, এটা ছিল আমাদের ফিডার আর্টারি। এখন এই আর্টারি ভেনাস ম্যালফরমেশন এগুলো কি হয়, আর্টারি ভেসেলের মধ্যেই তো হবে, তাই না? এগুলো হচ্ছে একটা হলো টিউব বা হলো একটা জায়গা। এই জায়গার মধ্যে যখন ডাই দেওয়া হবে, ওই ডাই গুলো হচ্ছে এই ভিতরে সব জায়গায় ছড়াই পড়বে। ঠিক আছে, এবং সেই সময় যদি আমি একটা সিটি সিটি স্ক্যান করি, তখন আমরা আর্টারি ভেনাস ম্যালফরমেশনের একদম টোটাল ডিটেলসটা দেখতে পাবো। ভিতরে ডাই দিব, সিটি করব, কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান নিব, তখন আমরা ডাইটা এই ভিতর দিয়ে যখন যাবে হলো অর্গান, হলো টিউবের ভিতর দিয়ে, তখন এই জিনিসগুলো রেডিও ওপ্যাক দেখাবে। ঠিক আছে, সিটির ক্ষেত্রে রেডিও ওপ্যাক বলে না, এটা হচ্ছে গিয়ে হাইপোডেন্স বা হাইপার ডেন্স এরকম টার্ম ইউজ করে। আর রেডিও ওপ্যাক রেডিওলুসেন্ট ইউজ করে এক্স রে ক্ষেত্রে। এমআরআই এর ক্ষেত্রে ইউজ করে ইন্টেন্স, মোর ইন্টেন্স, হাইপো ইন্টেন্স, হাইপার ইন্টেন্স। ঠিক আছে, আর আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে টার্মিনোলজি ইউজ করে হচ্ছে ইকোইক। ঠিক আছে, তো এখানের ক্ষেত্রে দেখেন, তাহলে আমাদের আনসার হবে সিটি এনজিওগ্রাফি। ঠিক আছে, কারণ আর্টারি ভেনাস ম্যালফরমেশন দেখতে হলে আমাকে আর্টারির এক্সটেনশন, কোন আর্টারি থেকে এটা আসছে, ঠিক আছে, আর্টারিটা কোন জায়গা থেকে এটা, আর্টারি কোন ব্রাঞ্চ থেকে এটা গ্রোথ হয়েছে, ফিডার আর্টারি কে, এই জিনিসগুলো আমাদের অ্যাসেস করার প্রয়োজন। সো সিটি এনজিওগ্রাফি উইল বি দ্য মোস্ট প্রেফারেবল আনসার। A child patient came to your clinic with the complaints of greenish discoloration of enamel. During taking history, patient guardian informed about her hemolytic anemia. What is the most likely cause of teeth discoloration? এখানে দেখেন, যেহেতু বলেছে যে গ্রিনিশ ডিসকালারেশন, প্রথমে একটা ক্লু দিয়েছে গ্রিনিশ ডিসকালারেশন, আর একটা ক্লু দিয়েছে হেমোলাইটিক অ্যানিমিয়া। এই দুটো থেকে বোঝা যায় যে তার রেসাস ইনকম্পিটিবিলিটি, এই কজ থেকে হচ্ছে টু ডিসকালারেশন হচ্ছে। ঠিক আছে, ফিটাল অ্যালকোহল সিনড্রোম, টেট্রাসাইক্লিন পিগমেন্টেশনে গ্রিনিশ ডিসকালারেশন হয় না। মোলার ইনসিজার হাইপোমিনারেশনের ক্ষেত্রে এটা ব্যান্ড দেখা যায়। ঠিক আছে, এমার্জেন্সি ইমপারফেক্টের ক্ষেত্রে আমরা জানি হাইপোম্যাচুরেশন, হাইপোমিনারাইজেশন, অনেক ফিচার একসাথে কম্বাইন্ড থাকে, শুধুমাত্র গ্রিনিশ ডিসকালারেশন থাকে না। ঠিক আছে, এখন দেখেন আনসার হচ্ছে বি, রেসিস ইনকম্প্যাটিবিলিটি। এই যে এই ছবিটা দেখেন যে প্রত্যেকটা দাঁত দেখেন গ্রিনিশ ডিসকালারেশন। কি বলছে, রেসাস ইনকম্প্যাটিবিলিটি, deciduous teeth form from a patient who suffered hemolytic anemia from rhesus incompatibility। বাবা মার ক্ষেত্রে যদি রেসাস ইনকম্প্যাটিবিলিটি থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি হেমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করে, এবং আলটিমেটলি কি দেখা যায়, গ্রিনিশ ডিসকালারেশন দেখা যায়। দেয়ার ইজ গ্রিনিশ ডিসকালারেশন অফ দ্য ডেন্টিন এন্ড এনামেল ফর্মড বিফোর বার্থ। কি বলছে, maternal fetal rhesus blood group incompatibility causes hemolytic disease of newborn, in which maternal anti-rhesus antibody cross the placenta and cause hemolytic anemia in a fetus with a rhesus positive blood group, যেটাকে বলা হয় আরএস ডিজিজ। ইফ জন্ডিস ইজ সিভিয়ার, এটার কারণে কি হয়, হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে, মানে হেমোলাইসিস হচ্ছে। হেমোলাইসিস হলে আলটিমেটলি আরবিসির যে আমরা ফেট পড়ি, সেখানে আমরা দেখি না যে যখন একটা আরবিসি ব্রেকডাউন হয়, সেখান থেকে বিলিরুবিন রিলিজ হয়, তাই না, বিলিভার্ডিন রিলিজ হয়। এই জিনিসগুলো আলটিমেটলি কি করে, জন্ডিস তৈরি করে। এবং জন্ডিসের কারণে এই
if the jaundice is severe, bilirubin can bind to the developing teeth. ইন্টারনাল লাইফে ফিটাসের ডেভেলপের সময় যে টুথবার তৈরি হয়, ডিসপ্লে দাঁতের যে গ্রোথ হয়, ডেভেলপমেন্ট হয়, তখন হচ্ছে বিলিরুবিন ওখানে জমা হয়। এবং আমরা জানি বিলিরুবিনের কালার হচ্ছে ইয়েলোইশ কালার বা স্লাইটলি গ্রিনিশ কালার। সেই সেই জন্য এটা হচ্ছে কি আমার কজিং গ্রিন গ্রিন অর গ্রে ইয়েলো ডিসকালারেশন। ঠিক আছে। তো আলটিমেটলি এইটা কেন হচ্ছে? হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়া থেকে ব্রেকডাউন হচ্ছে, হেমোলাইসিস হচ্ছে। হেমোলাইসিস হেমোলাইসিস থেকে আমার কি তৈরি হচ্ছে? বিলিরুবিন। বিলিরুবিন, এই বিলিরুবিনটা আলটিমেটলি এখানে ডিপোজিট হচ্ছে ডেভেলপিং। ঠিক আছে। সো আনসার কি হবে? আমার আনসার হবে হচ্ছে বি নাম্বার, রিসেসিভ ডিবিলিটি। ঠিক আছে। তো আমাদের এই ছিল টোটাল 40 কোশ্চেন। আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্স হিয়ার।